আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান লিগ শিল্ড জয় থেকে কতটা দূরে রয়েছে, লিগ টেবিলের অবস্থাটা কীরকম রয়েছে, মোহনবাগানের কয়েকজন প্লেয়ারের চোট নিয়ে কথাবার্তা চলছে, সেটার আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে যদি লিগ টেবিল নিয়ে আলোচনা করি তাহলে আমরা লিগ টেবিলে দেখতে পাবো যে মোহনবাগান 15টা ম্যাচ খেলে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের টপে রয়েছে। নেক্সট পজিশনে 15টা ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রয়েছে। তারপরে 14টা ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়েই জামশেদপুর রয়েছে এবং তারপরে 14টা ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে গোয়া রয়েছে। নর্থ ইস্ট আর মুম্বাইকে আমি এই লিগ শিল্ডের দৌড় থেকে আপাতত দূরে রাখছি। এখন গোয়া এবং জামশেদপুর দুটো টিমই কিন্তু একটা করে কম ম্যাচ খেলেছে। এবার জামশেদপুরও আমাদের নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে, তবে তার জন্য জামশেদপুরকে আমাদেরকে হারাতে হবে। আমাদের সঙ্গে জামশেদপুরের খেলা আছে এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, পরের ম্যাচটাই। আবার আগামীকাল খেলা রয়েছে গোয়ার সাথে নর্থ ইস্টের। যদি গোয়া ওই ম্যাচটা জেতে তাহলে কিন্তু আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আপাতত জামশেদপুর ম্যাচটা না হওয়া পর্যন্ত হয়ে যাচ্ছে গোয়া। গোয়া সেক্ষেত্রে 29 পয়েন্টে পৌঁছে যাবে এবং আমাদের থেকে 6 পয়েন্টের ডিফারেন্স থাকবে। আর বাই চান্স যদি জামশেদপুর মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা জিতে যায় তাহলে জামশেদপুর কিন্তু 30 পয়েন্টে চলে যাবে, তখনও আমাদের ডিফারেন্সটা থাকবে 5 পয়েন্টে। তবে মোহনবাগানের প্রাথমিক টার্গেট হলো জামশেদপুরকে হারানো, তারপরে চেন্নাই ম্যাচটা জেতা এবং তারপরে বেঙ্গালুরু ম্যাচটা জেতা। আমার ধারণা এই 3টে ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় তাহলে লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগান মোটামুটি অন্যদের অনেকটাই দূরে বা পেছনে ফেলে দেবে। মোহনবাগানের কিন্তু বেঙ্গালুরু ম্যাচটা পেরিয়ে গেলে লাস্ট টাফ 3টে ম্যাচ থাকছে, শেষের 3টে ম্যাচ। আর মোহনবাগান যদি এই মাসে যতগুলো খেলা রয়েছে লাস্ট বেঙ্গালুরু ম্যাচ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতে যায় তাহলে লাস্টের ইম্পর্টেন্ট দুটো খেলা বা টাফ টিমের সঙ্গে দুটো খেলার আগেই কিন্তু মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তবে সেই যে বললাম শর্ত আছে যে জানুয়ারি মাসে প্রত্যেকটা ম্যাচ কিন্তু মোহনবাগানকে জিততে হবে। তবে এক্ষুনি আমি অঙ্ক কষতে রাজি নই যে মোহনবাগান আর 6টা ম্যাচ জিতলেই লিগ শিল্ড জিতে যাবে বা 5টা ম্যাচ জিতলেই লিগ শিল্ড জিতে যাবে, সেই অঙ্কে আমি এই মুহূর্তে যেতে রাজি নই, কারণ এখনও আমার ধারণা বেশ কিছুটা বাকি আছে লিগের। এবং এখানে একটা ডিফারেন্সের জায়গা আছে। প্রথমবার যখন মোহনবাগান কোনো টিমগুলোর বিরুদ্ধে খেলেছে, যাদের বিরুদ্ধে মোহনবাগান জিতেছে বা হেরেছে যাই বলুন না কেন, সব ক্ষেত্রেই মোহনবাগানের টিম পুরোপুরি মানে একটা কম্বিনেশান তৈরি হয়নি বা জমাট বাঁধেনি, অন্যদের টিমেরও সেরকম অবস্থা ছিল, প্লাস কারুর মরণ বাঁচন ম্যাচ ছিল না। এখন মোহনবাগানকে এরকম কিছু টিমের সঙ্গেও খেলতে হবে যাদেরকে হয়তো মোহনবাগান আগের বার হারিয়েছে, কিন্তু এবার তাদের মানসিকতার পার্থক্য থাকবে, কারণ হয়তো তারা এরকম সিচুয়েশানে রয়েছে যে মোহনবাগান ম্যাচটা জিতলেই তারা প্রথম 6-এ পৌঁছে যাবে বা মোহনবাগানের কাছে ম্যাচ হারলে তারা আর কোনোভাবেই সুপার 6-এ পৌঁছতে পারবে না। এরকম কিছু সিচুয়েশানের মধ্যে কিন্তু মোহনবাগানকে তার প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হবে। ফলে ফার্স্ট লেগের থেকে সেকেন্ড লেগে কিছু ম্যাচ কিন্তু টাফ হতে চলেছে, সেটা এখন থেকে বলা সম্ভব নয়। ঠিকই ম্যাচের আগে অপোনেন্ট টিম কী পজিশানে আছে তার উপর ডিপেন্ড করে থাকবে। তবে মোহনবাগানের ক্ষেত্রে সব থেকে যে বিষয়টা চাপের আছে, মোহনবাগান জিতে যাচ্ছে, পয়েন্ট নিয়ে আসছে বলে আমরা সেই দিকটা অতটা খেয়াল করছি না। মোহনবাগানের কিন্তু অ্যাটাকিং পোর্শানে গোল স্কোরিং এবিলিটি বা ফিনিশিংয়ের একটা অভাব কিন্তু দেখা যাচ্ছে। যে তুলনায় চান্স ক্রিয়েট হচ্ছে সেই তুলনায় কিন্তু কনভার্সন রেটটা দেখা যাচ্ছে না। এখন ডিফেন্স রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে বলে আমরা এটা বলতে পারছি যে ও 3টে গোল মিস করেছে, 4টে গোল হতে পারত, কিন্তু যদি আমাদের ডিফেন্স এই রকম লেভেলের না খেলতো বা সলিডিটি না দেখাতে পারত তখন কিন্তু ওই 1টা 2টো 3টে 4টে মিস এটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যেত। এমনকি এই মুহূর্তে অনেক প্লেয়ারের পরিবর্তনের দাবিও কিন্তু সমর্থকদের মধ্যে থেকে উঠে আসতো যে এই প্লেয়ার চলবে না, একে সরিয়ে দাও, এই কোচকে দিয়ে চলবে না, একে সরিয়ে দাও। এগুলো তৈরি হতো, এগুলো তৈরি হয়নি শুধুমাত্র মোহনবাগান ডিফেন্সের একটা রক সলিড পারফরমেন্সের জন্য। গতকাল আমি এল ক্লাসিকো দেখছিলাম, ম্যাচটা দেখবো বলে ম্যাচটা দেখছিলাম ব্যাপারটা নয়, ব্যাপারটা এই জন্য দেখছিলাম যে ওদের খেলার স্টাইলটা আমি লক্ষ্য করছিলাম, ওরা কী ধরনের খেলে, আমাদের সঙ্গে ওদের খেলার কী পার্থক্য রয়েছে বা কোন কোন জায়গায় ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে। তো সব দিক দিয়ে বিচার করলে ওরা আমাদের থেকে সব দিক দিয়েই এগিয়ে, এটা আলাদা করে বলতে লাগে না। তবে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেরকম হচ্ছে বক্সের একদম মাথা থেকে, পেনাল্টি বক্সের মাথা থেকে সুন্দর ছোট ছোট ক্রস তুলছে, সেগুলো হেড দিয়ে গোলে অ্যাটেম্প করা হচ্ছে।
তো সেই ধরনের পাস বা সেই ধরনের অ্যাটেম্প আমরা মোহনবাগানের খেলায় কিন্তু দেখতে পাই না। আবার যদি আপনি আইএসএলের অন্যান্য টিমের খেলাগুলোও দেখেন তাহলে কিন্তু অনেক টিমের খেলাই এরকম ছোট ছোট ক্রস আপনি দেখতে পাবেন, এবং এই ছোট ছোট ক্রসগুলো জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের জন্য দারুণ উপকারী। ওরা কিন্তু এখান থেকে হেড করে অনায়াসে গোল করতে পারে, কিন্তু আমাদের টিমের খেলায় এই ধরনের ছোট ছোট ক্রস বা ছোট ছোট হেড দেওয়ার মতো একটা বল তুলে দেওয়া সেই সমস্ত কোনো সিচুয়েশান তৈরিই হয় না। আমাদের এই জয়ের পেছনে সবথেকে বড় কারিগর কিন্তু লিস্টান এবং মনবীর, এটাও মানতে হবে। ডিফেন্সের পরেই যদি কোনো ইম্পর্ট্যান্ট প্লেয়ার হয়, তবে লিস্টান মনবীরের খেলাটা প্রপার উইঙ্গার সুলভ নয়। এবং জেমি ম্যাকলারেনের সফল না হওয়ার পেছনে যদি কোনো কারণ থেকে থাকে, তার মধ্যে অন্যতম ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে লিস্টান এবং মনবীরের প্রপারভাবে বল না বাড়ানো, বা এটা বলা ঠিক হবে বাড়াতে না পারা। এবার আমরা ডার্বি নিয়ে এত মাতামাতি করেছি বা করছি, ডার্বিটা মানে আমাদের সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, ডার্বি নিয়ে উত্তেজনা রয়েছে, কিন্তু আসল কথাটা হচ্ছে ডার্বিটা হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু মোহনবাগানের আসল পরীক্ষা শুরু হলো। জামশেদপুর, চেন্নাই এবং বেঙ্গালুরু, তার মধ্যে কিন্তু জামশেদপুর এবং চেন্নাইয়ের ম্যাচ দুটো অ্যাওয়ে ম্যাচ আছে, আর মোহনবাগান যে কটা ম্যাচে পয়েন্ট লুজ করেছে সবকটাই কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল। একটা প্রথম মুম্বাই সিটির সঙ্গে যে ম্যাচটা ছিল সেটা হোম ম্যাচ ছিল। এবং জামশেদপুর, চেন্নাই এবং বেঙ্গালুরুর মধ্যে কিন্তু আমার ধারণা সবথেকে টাফ ম্যাচ হতে চলেছে পরের জামশেদপুর ম্যাচটাই। তার কারণ হচ্ছে বেঙ্গালুরুকে আমরা ঘরের মাঠে পাবো, চেন্নাই জামশেদপুরের মতো অতটা টাফ টিম নয়, যদিও অ্যাওয়ে ম্যাচ, তবুও জামশেদপুরের বিরুদ্ধে জামশেদপুরের ঘরের মাঠে খেলাটা কিন্তু যথেষ্ট টাফ এবং চাপের হতে চলেছে। এই মুহূর্তে আমরা ট্রফির দিকে হাতটা বাড়িয়েই রেখেছি, আমাদের হাতই সব থেকে এগিয়ে আছে ট্রফির দিকে, কিন্তু যেহেতু এখনও সময় বাকি আছে অন্য হাতও এগিয়ে আসতে পারে। তবে জানুয়ারি মাসটা যদি আমরা সবকটা ম্যাচ জিতে শেষ করতে পারি তাহলে ট্রফিটাকে আমরা অন্তত হাতে ফিল করতে পারবো, সেই জায়গায় আমরা পৌঁছে যাব। এবং আমার ধারণা বাকি কাজটাও মোহনবাগান করে ফেলতে পারবে যদি জানুয়ারি মাসের শেষের পর্যন্ত তারা কোনো ম্যাচ না হারে বা প্রত্যেকটা ম্যাচ জেতে। এবার যদি চলে আসি লিগ শিল্ড জেতার ক্ষেত্রে আরও একটা চাপের বিষয়, যেটা আমাদের অনেক দিন ধরে ভুগিয়ে চলেছে, কিন্তু সেইভাবেও আমাদের বিরুদ্ধে সেটা কাজ করতে পারেনি, সেটা হচ্ছে চোটাঘাত সমস্যা। অনিরুদ্ধ থাপার তো চোট ছিল আগে থেকেই আপনারা জানেন, আশিক কুরুনিয়ান এখনও ফিট হয়নি সেটাও আপনারা জানেন, নতুন করে আপুইয়ার একটা চোট লেগেছিল, আপুইয়া লাস্ট ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিল, তো সেইটা নিয়ে একটা কনসার্নের বিষয় রয়েছে। তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে চোটটা অতটা গুরুতর নয়, তবে আজকে প্র্যাকটিসের পর বিষয়টা ক্লিয়ার হবে যে আপুইয়ার চোটটা কতটা গুরুতর, বা কটা ম্যাচ সে খেলতে পারবে না, বা পরের ম্যাচ থেকে সে খেলতে পারবে কিনা। অনিরুদ্ধ থাপাকেও ধরা হচ্ছিল যে পরের ম্যাচটা মানে জামশেদপুর ম্যাচটা সে খেলতে পারবে না, তো সেইটা নিয়ে কোনো আপডেট পাওয়া গেল কিনা, পরের ম্যাচে সে কি অ্যাভেলেবেল থাকতে পারবে বা রিকভার করেছে কিনা সে বিষয়েও পারফেক্ট খবরটা পাওয়া যাবে আজকে প্র্যাকটিস বা কালকে প্র্যাকটিসের পর। আশিক কুরুনিয়ান আর গ্রেগ স্টুয়ার্টের চোটটা খুব মিস্ট্রিয়াস, এদের চোট পুরোপুরি কোনো দিনই সারে না, কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়িয়ে যায় এরা কখনো কিছু মিনিট খেলার জন্য অ্যাভেলেবেল থাকে, কখনো পুরো ম্যাচই খেলার জন্য অ্যাভেলেবেল থাকে না। এখন আশিক কুরুনিয়ান আর গ্রেগ স্টুয়ার্ট যেহেতু পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় এখনও পৌঁছয়নি, বা আদৌ এই সিজনে পৌঁছবে কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে, তো তাদের দুজনকে ছেড়েই বলছি যে আপুইয়া আর থাপার চোটটা নিয়েই আমরা বেশি কনসার্ন রয়েছি, যে আপুইয়া থাপা কবে থেকে পুরো ম্যাচ খেলতে পারবে বা পরের ম্যাচ থেকেই খেলতে পারবে কি না। তো এদের দুজনের চোট নিয়ে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিওতে। তবে ভিডিওর শেষে সমস্ত মোহনবাগান সমর্থককে রিকোয়েস্ট করব যে এক্ষুনি আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, এই আমরা জিতে গেলাম, আমাদের হাতে ট্রফি উঠে গেল, এই রকমভাবে আনন্দ করার কিছু হয়নি। আর কটা দিন দাঁড়িয়ে যান, এতদিন তো আপনারা ওয়েট করলেন, আর একটা মাস ওয়েট করতে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তো বাংলায় একটা প্রবাদ আছে যেটা আমি ভীষণভাবে মানি, সেটা হচ্ছে যে কখনো না আঁচিয়ে বলতে নেই আমি খেয়েছি, মানে মুখ ধোয়ার আগে পর্যন্ত খেয়েছি বলে কনফিডেন্টলি বলাটা উচিত নয়, খাওয়াটা কমপ্লিট হয়ে মুখ হাতটা ধোয়ার পরই বলা উচিত যে আমরা খেয়েছি। ঠিক একইভাবে আমরা যখন লিগ শিল্ড একদম ফাইনাল করে ফেলবো তারপর আমরা যত ইচ্ছে আনন্দ করব, একদম বাঁধন ছাড়া আনন্দ করব, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মাঝের কটা দিন অন্তত আমাদের প্রতীক্ষা করাটা উচিত। তো এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে আমি জামশেদপুর ম্যাচের বিশ্লেষণে ঢুকে যাব, এক এক করে জামশেদপুরকে নিয়ে আলোচনা করে নেবো যে ম্যাচটা নিয়ে কতটা ইম্পর্টেন্ট কী আছে, সেগুলো আলোচনায় আসবো। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং
জয় মোহনবাগান।